স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। যে কোনো কাজের ক্ষেত্রে সে বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে কর্মস্থলে সফল হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এবং আধুনিক কালে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার কর্মীদের প্রশিক্ষণের উপর চরম গুরুত্ব দিয়ে থাকছে। তাই আজ আমরা আলোচনা করব কর্মস্থলে প্রশিক্ষণের গুরুত্ব। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স বা PSHRM এর শিক্ষা এবং প্রশিক্ষণ বিভাগের আহ্বায়ক এম এ মান্নান এবং হামিম গ্রুপের মানব সম্পদ বিভাগের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন। ডক্টর হোসেন এবং জনাব মান্নান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, ভালো, থ্যাংক ইউ। জনাব মান্নান, আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, একটা জিনিস জানতে চাই যে আমরা যখন বলছি যে প্রশিক্ষণ খুব জরুরি, কিন্তু প্রশিক্ষণ কি সবাইকে দেওয়া সম্ভব? আমি আসলে আরও একটু স্পষ্ট করে বলতে চাই যে সবাই কি, সব কর্মীরাই কি ট্রেনেবল কিনা, সবাই কি শিখবে কিনা? প্রশিক্ষণ মানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, জি, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো সংশয় নাই। এটা হ্যাঁ, সবাইকে আমি বলছি। কিভাবে আপনি সিলেক্ট করেন যে ভালো করবে? কারণ অনেকেই বলে যে আসলে আনট্রেনেবল অনেকে আছে, সেটা আসলে আছে? না না না, আনট্রেনেবল নেই অ্যাকচুয়ালি। আমি একটু ধীরে ধীরে বলি, স্টেপ বাই স্টেপ বিষয়টা, তাহলে আমার মনে হয় পরিষ্কার হবে। জি, সেটা হলো যে ট্রেনিং একটা হলো খুবই পাওয়ারফুল বিজনেস টুল, এটা নিয়ে কোনো সংশয় নাই। বাট ট্রেনিংটাকে প্ল্যানিং করা, অর্গানাইজ করা, ডেলিভারিং, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। ট্রেনিংটা কাকে করাবো, কোন ট্রেনিংটা করাবো, কেন করাবো, এই বিষয়গুলো ক্লিয়ার না হলে তো ট্রেনিংটা এফেক্টিভ হবে না। তো ইন দ্যাট কেস ট্রেনিং প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, ট্রেনিং নিড অ্যাসেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, দেন কোন অ্যাপ্রোচের ট্রেনিংটা করাবো সেটা নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ট্রেনিংটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, বাট ইট উইল ডিফার, মানে ট্রেনিংয়ের যে টাইপটা, কোন ট্রেনিং কার জন্য সেটা টাইপটা মানে এটা ডিফারেন্ট হবে। এবং এইখানে একটা জিনিস বলি আমি যে ইম্পর্টেন্ট, আসলে ট্রেনিংয়ের গুরুত্বটা অনেক সময় আমরা কিন্তু বুঝি না কেন? ট্রেনিংটা এটা কিন্তু এটা ন্যাচারাল ওয়েতে হচ্ছেই, সেটা হলো অন জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং, অন দি জব ট্রেনিং এটা সবসময় চলছেই, কেননা আপনি ম্যানেজার, আপনি তাকে কোচিং করছেন, মেন্টরিং করছেন, তাকে জব রোটেশনের মাধ্যমে ট্রেনিং করাচ্ছেন, ঠিক আছে? তার মানে কি, সে মানে লার্নিং বাই ডুইং। এই কারণে আমরা ট্রেনিংটা, আরেকটা যেটা অফ দি জব ট্রেনিং, যেটা অফ জব ট্রেনিং, সেইটা নিয়ে বেশি হয়তো কথা বলি যে এই ট্রেনিংটা কে করাচ্ছে না, এটার গুরুত্ব কি। অ্যাকচুয়ালি অফ দি জব ট্রেনিংয়ের গুরুত্ব অনেক আছে। সেটা কি, আপনি লিডারশিপ ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি ম্যানেজমেন্ট ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি সুপারভাইজার স্কিল চাচ্ছেন, টিম ওয়ার্ক চাচ্ছেন, তখন তো আপনার ডেফিনেটলি অফ দি জব ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট। আপনার কাছে ফিরে আসবো জনাব উলফাত হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমি একটা ছোট জোক দিয়ে আপনাকে শুরু করতে চাই। একটা জোক আছে যে একজন সিওর কাছে একজন তার অধস্তন কর্মকর্তা এসে বললো যে সবাইকে আমাদের ট্রেনিং দিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা যখন ট্রেনিং দেবো সেই লোকগুলো দক্ষ হবে এবং তারা আরেকটা প্রতিষ্ঠানে চলে যাবে। তখন সিও বললেন যে আমি যদি ট্রেনিং না দেই এবং তারা যদি চিরকাল আমার সাথে থাকে, তাহলে কি আমি লাভবান হব? অর্থাৎ ট্রেনিং কেন দিব, যে প্রশ্নটা আসছে, এবং এটা ম্যানেজমেন্টের সাথে এবং যারা বোর্ড থাকেন, আমি যদি মালিকানা বলি, তাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্ব কিভাবে আসলে আপনারা নিরসন করেন? আচ্ছা, খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। বিষয়টা হলো, ওই যোগ থেকে যদি আমি আসি আর কি, যে ইংরেজিতে একটা কথা বলা হয় যে হোয়াট ইফ দে স্টে অ্যান্ড উই ডোন্ট ট্রেন। এক্স্যাক্টলি। ট্রেনিং আমরা দিলাম না, কিন্তু এমপ্লয়ি আমার এখান থেকে গেল, তাহলে কি হয়? রাইট। সুতরাং আমাদেরকে ওটা ভাবতে হবে যে আমি একটা কর্মদক্ষ কর্মী বাহিনী তৈরি করব কি করব না, সেটা ডেফিনেটলি নির্ভর করবে আমার যিনি এমপ্লয়ার তার উপরে, এবং HR-এ যারা কাজ করছেন তাদের উপরে আছে, ম্যানেজারের উপরে আছে। এটা 100% প্রয়োজন হবে তাদেরকে এই ডেভেলপমেন্টটা করানো। আর এই ডেভেলপমেন্টটা করতে গেলে যেটা হলো, বেসিক্যালি আমাদের অনেক কিছুই দেখতে হয়। যে জিনিসগুলো দেখতে হয় যে আসলে আমরা যেটা মালিক পক্ষ যে জিনিসটি ভাবছেন যে আমি যে ট্রেনিংটা দেওয়ার পরে আমার তো লস যদি এমপ্লয়ি চলে যায়, সেটা আসলে ঠিক নয়। কারণ এমপ্লয়ি যতদিন থাকবে ততদিন তার এফিসিয়েন্সি বেড়েছে, তার ওয়ার্ক প্রসেসটা বেড়েছে, তার কোয়ালিটি অফ ওয়ার্ক বেড়েছে, এবং সব কিছু কিন্তু কন্ট্রিবিউট করবে তার প্রোডাক্টিভিটিতে। এবং তার প্রোডাক্টিভিটি যদি কন্ট্রিবিউট করে, প্রোডাক্টিভিটি বেশি হয়, তাহলে অবভিয়াসলি তার রেভিনিউ বাড়বে, এবং রেভিনিউ বাড়লেই তার প্রফিটও বাড়বে। সবকিছু একটা কাস্কেড ইফেক্ট আছে। উলফাত ভাইয়ের সাথে একটু আমি শুধু যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে
এই যে ট্রেনিং করানোর পরে চলে যায়, ট্রেনিং অ্যাকচুয়ালি আমরা যদি ওভারঅল আউটপুটের কথা চিন্তা করি, ওভারঅল রেজাল্টের কথা বলি, শুধু ট্রেনিং থেকে আসবে না কিন্তু। ট্রেনিংয়ের সাথে আপনি যে ট্রেনিং করালেন তার সেই অ্যাপ্লাই করার মতো স্কোপ থাকতে হবে, আপনাকে সেই ট্রেন্ড আপ পিপলকে রিটেইন করতে হবে, তাকে সেই লজিস্টিক সাপোর্ট দিতে হবে, টুল টেকনিক্স, আপনার প্রসেস সিস্টেমগুলো থাকতে হবে। আপনি শুধু ট্রেনিং করাচ্ছেন, তার মোটিভেশন নেই, তাকে আপনি লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন না, তাহলে তো আপনি রেজাল্ট পাবেন না। আচ্ছা, তো ট্রেনিং অ্যালোন ক্যান নট এনশিওর ইওর আউটপুট অর প্রোডাক্টিভিটি। জি, ওকে, ধন্যবাদ। আমরা তার আগে নেব একটা ছোট্ট বিরতি। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি। ফিরছি আবার আলোচনায়। ডক্টর উলফাত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনি যে আমরা যখন মানুষকে ট্রেনিং দেই, ট্রেনিং দেওয়ার পরে যে ম্যানেজমেন্টের সাথে একটা দ্বন্দ্ব হয় যে না, উনি তো আসলে আপনি যেটা বলছিলেন যে থাকবেন না, কিন্তু আসলে থাকছেন। যারা মান্নান বলছিলেন যে সেক্ষেত্রে আসলে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে কিছু বাড়তি টুল দেওয়া, তাকে কিছু মোটিভেশন দেওয়া। এটাও কি ট্রেনিংয়ের পার্ট হওয়া উচিত না? বা এই যখন ট্রেনিং ডিজাইনটা করেন, ট্রেনিং পুরো ম্যানুয়াল ডিজাইন করেন, সেই ডিজাইনের অংশ থাকে কিনা এটা, যে তার যে পরবর্তী যে অ্যাক্সেসরিজ লাগবে সেটা আসলে আপনারা নিশ্চিত করেন কীভাবে? এটাও একটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। সেটা হলো যে প্রথম কথা হলো যে আমি যে ট্রেনিংটা দেব, এই ট্রেনিংটা আমি কেন দিচ্ছি, আচ্ছা, কোন কারণে আমার এই ট্রেনিংটা লাগছে। ধরুন একটা আইডিয়াল সিচুয়েশন যদি ধরা যায় যে একটা ইন্ডাস্ট্রিতে নতুন মেশিন আসছে, তাহলে পুরনো মেশিনকে রেপ্লিকেট করছে না, এটা টোটালি একটা নতুন মেশিন আসছে। এই নতুন মেশিনটা অপারেট করার জন্য অপারেটরকে আমার ট্রেন আপ করতে হবে, রাইট। এবং সেটা অপারেটরকে যদি ট্রেন আপ আমি না করি সেটা ঠিকমতো অপারেট করতে পারবে না, এবং আলটিমেট ইফেক্টটা কিন্তু হলো প্রডিউসের উপরে, যে আসলে সে এখানে যে কোয়ালিটিটা মেনটেন করতে পারবে না। সুতরাং আমাদের একটা ভাবতেই হবে যে ট্রেনিংটা আমি দিচ্ছি, এই ট্রেনিংটা আমার মানে লাক্সই যদি না হয়, তাহলে ট্রেনিং কিন্তু এক ধরনের নিড অ্যাসেসমেন্ট নিশ্চয়ই আপনারা নিড করেন। অ্যাসেসমেন্ট তো করতেই হবে, যে সেটাই করেন। কোন এমপ্লয়িকে আমরা কোন ধরনের ট্রেনিং দেব এবং কেন দেব। সেটা হলো যেমন আমরা একটু যদি করি, যে সেটা হলো যে একটা হলো সফট স্কিল ট্রেনিং আর একটা হলো হার্ড স্কিল। আচ্ছা, হার্ড স্কিল ট্রেনিংটা হলো ডিরেক্টলি রিলেটেড টু জব রিকোয়ারমেন্ট। অ্যাবসলিউটলি। ওকে, এখন আমরা ফোকাস থাকি কিন্তু জব রিকোয়ারমেন্টের সাথেই, এবং এটা হলো প্রোঅ্যাক্টিভ। যখন থেকে গেছি, প্রয়োজন হচ্ছে ডিরেক্টলি, তখন সেই ট্রেনিংটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। বাট ইনফ্যাক্ট যেটা প্রোঅ্যাক্টিভ, যেটা আপনার ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জিং বা চেঞ্জিং সিচুয়েশানকে ফেস করার জন্য, অথবা যখন আপনি বিজনেস কোনো এক্সপানশানে যাবেন বা নতুন কোনো টেকনোলজি আসলো, এই সব বিষয়গুলো আগের থেকে চিন্তা করে যে আপনার যে ডেভেলপমেন্ট, যে ম্যানেজারিয়াল যে ডেভেলপমেন্ট বা সুপারভাইজার যে ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো কিন্তু ইনস্ট্যান্টলি হয় না। এটা কি আপনি সফট ট্রেনিং বলছেন? সবগুলো সফট স্কিল না, সফট স্কিল লাইক যে স্কিলগুলা মেইনলি কনসেপচুয়াল স্কিলস, হিউম্যান স্কিলস, যেটা ধরেন টিম বিল্ডিং, ইন্টারপার্সোনাল স্কিলস, আচ্ছা, হ্যাঁ, লিডারশিপ স্কিল, রাইট, এই সবগুলো সফট স্কিলের মধ্যে যাবে, ম্যানেজার স্কিল। কিন্তু হার্ড স্কিল লাইক একটা সফটওয়্যার নতুন ইন্ট্রোডিউস করেছেন, ওই সফটওয়্যার আমি অপারেট করা জানি না, আপনি যে ডিরেক্টলি যে দিচ্ছেন ওটা হলো মানে হার্ড স্কিলের মধ্যে যাবে, বা টেকনিক্যাল স্কিলও আপনি বলতে পারেন। সেই সব বিষয়গুলোই আমরা বেশি ফোকাস থাকি। আর যেহেতু আমরা অন দি জব ট্রেনিং এর ব্যাপারে খুবই ফোকাস, আর অন দি জব ট্রেনিংও খুব ভালো জিনিস, অ্যাকচুয়ালি এটাই বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আপনি যদি কম্পিটেন্ট ম্যানেজার রাখেন, সেই কম্পিটেন্ট ম্যানেজার কিন্তু ডাউন দি লেভেলে সে নিজে হাতে ধরে শেখাতে পারে, এখানে কিন্তু কস্ট ইনভলভ না। তার মানে আপনার ম্যানেজার যদি কম্পিটেন্ট হয়, আপনার ডিপার্টমেন্ট হেড যদি কম্পিটেন্ট হয়, আপনার ট্রেনিং কস্ট কিন্তু অনেক কমে যাবে। দ্যাট ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যাপ্রোচ। তাহলে অফ দ্য জব ট্রেনিং এর ক্ষেত্রে যেটা বলছে, যেটা কস্ট ইনভলভমেন্ট, অর্থাৎ কস্ট দেখা যায় অ্যাটলিস্ট, যে আমি অফ দ্য সাইট একটা কর্মীকে পাঠাচ্ছি, সেখানে সে 5 দিন ট্রেনিং করে আসবে, এই ধরনের ট্রেনিংয়ে কিন্তু দেখা যায় যে একটা ম্যানেজমেন্টের সাথে সবসময় দ্বন্দ্ব থাকে, যে এই কস্টটা আসলে একটা প্রতিষ্ঠান বহন করতে রাজি হয় না। তখন কি হবে? আসলে বিষয়টা হলো যে আমার রিকোয়ারমেন্টটা কি। আচ্ছা, এখন রিকোয়ারমেন্টে যদি আমরা দেখতে পাই যে আমার এই পার্টিকুলার কাজ করতে যে আমার এই ট্রেনিংটা ছাড়া এই কাজ কেউই করতে পারবে না, জি, সুতরাং আমার এই এমপ্লয়িকে আমার ট্রেন আপ করতেই হবে। আচ্ছা, এই ডিসিশন নেওয়ার পরে সিদ্ধান্তটা হবে যে আমরা কি এটা অন দি জব আমরা করতে পারছি, নাকি এটা আমার অফ দি জব করতে হবে। আচ্ছা, সেটাও ডিটারমিন করবে যে নেচার অফ দি ট্রেনিং দ্যাট ইজ বিং প্রোভাইডেড। এখন অফ দি জব যখন হয়, তখন অফ দি জব নিশ্চয়ই আমরা সবসময় আমরা এইচআর
থেকে আমরা বলি যে চাইবেন যে off the job আমরা হলে। অফ দি জবে যেতে চাই, কেন জবে থাকলে সবসময় একটা ডিস্টারবেন্স তারা ফিল করে। আর অফ দি জব যদি হয়, নতুন ধরনের স্কিল হয়, যে ম্যানেজমেন্ট স্কিল আসে, লিডারশিপ স্কিলস আছে, এগুলো অফ দি জব করাটা খুবই প্রয়োজন এবং তাতে দুটো কাজ এর করে। impact টা long term। এর ইম্প্যাক্ট লং। একটা হলো যে এমপ্লয়িরা খুব খুশি হয় যে বাইরে আমি ট্রেনিং করেছি এবং একটা সার্টিফিকেট পায়। আর 2 নম্বরটা হলো যে কনসেন্ট্রেশনটা খুব বেশি হয়, এটা অন দি জবে থাকলে ডিস্টারবেন্স। Absolutely. ধন্যবাদ। আমার তার একটা আগে কথা মনে হলো ওনার সাথে ইয়ে করতে গিয়ে আমরা তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর আপনার সাথে জি কথা বলে আবার। জি জি থ্যাংক ইউ। আমরা নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুন হল থেকে মন্ত্রী। আজ আমরা আলোচনা করছি কর্মস্থলে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএসএইচআরএম এর শিক্ষা এবং প্রশিক্ষণ বিভাগের আহ্বায়ক এম এ মান্নান এবং হামিম গ্রুপের মানব সম্পদ বিভাগের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন। ডক্টর হোসেন এবং জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মান্নান, আপনাকে জানতে চাচ্ছি যে বিএসএইচআরএম এর একজন সদস্য হিসাবে, শিক্ষা এবং গবেষণা বিভাগের আহ্বায়ক হিসাবে যারা এইচআর প্রফেশনাল আছে তাদের জন্য আসলে আপনারা তাদের প্রশিক্ষণের জন্য কি করেন? ওকে শামীম ভাই, এটা খুবই একটা ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক। আমি সরাসরি এই প্রশ্নের উত্তরের আগে আমার দুটো বিষয় আসলে মাথায় ঘুরছে, মানে মনে পড়ে গেল। সেটা হলো আমার এই সার্ভিস কেরিয়ারে দুইজন, যেমন আমি প্রাণ এবং আরএফএল গ্রুপে একসময় জব করেছি ওখানে। তো ওখানে আমার ডিরেক্ট বস ছিলেন যে মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, মারা গেছেন। তো স্যার আমার ডিরেক্ট বস ছিলেন। তো আমরা ট্রেনিং করাতাম, অনেকে চলে যেত। তো একদিন ওনাকে আমি বললাম সাহস করে যে স্যার, তো লোকজন তো চলে যায়, তো এটা তো একটা প্রবলেম, ইট ইজ এ লস টু দি কোম্পানি। তখন আমারে ধমক দিল, দিয়ে বলে যে কোথায় চলে যায়। আমি বললাম অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। তো বলছে ওই কোম্পানি কোথায়, এই দেশের তো। তো আমি তাদের প্রশিক্ষণ দিচ্ছি, তারা অন্য কোম্পানিতে কন্ট্রিবিউট করছে, দেশ তো উপকৃত হচ্ছে। তো এই কথাটা আমি ভুলিনি লাইফে। অ্যাকচুয়ালি একটা মেসেজ আছে খুব চমৎকার, যে শিক্ষা নিয়ে যেখানেই যাক দেশের তো কাজ হয়। Absolutely, আর একটা অলি ভুইয়া, উনি হলো বিওসির যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ছিলেন। এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সেরও উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি আমার একটা সেশনে ছিলেন। তো যখন পার্টিসিপেন্ট এই ট্রেনিং, অনেক ঘন ঘন ট্রেনিং বা ট্রেনিং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলছিল যে আরও ইনভেস্টমেন্ট হওয়া উচিত, তো উনি দাঁড়িয়ে আমার বললো যে মান্নান, তুমি যদি অ্যালাউ করো আমি একটা কথা বলতে চাই। স্যার প্লিজ। বললো যে ট্রেনিং তো ক্লাস ট্রেনিং কি শুধু ট্রেনিং? বলে আমার জানা মতে সেলফ ডেভেলপমেন্ট সবচেয়ে বড় ট্রেনিং, absolutely. যেটা নিজে নিজেই হয়, জি। যার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। আমি আপনার কাছে ফিরে আসবো, প্রশ্নের উত্তর আমি এই বিষয়ে আপনার কাছে ফিরে আসবো। তার আগে আমি যাবো জনাব উলফাত হোসেনের কাছে। আমি ফিরে আসবো আপনার কাছে। জি। জনাব উলফাত হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে বাংলাদেশে যে অনেক চাকরির অভাব, আমরা আসলে প্রচুর বেকার বলছি, কিন্তু তারপরও যখন এমপ্লয়াররা চাকরির জন্য ইন্টারভিউ নেন, আপনারা যারা এইচআর প্রফেশনালরা আছেন তারা আপনারা প্রায় বলেন, শোনা যায় যে না, যোগ্য প্রার্থী পাচ্ছি না। তাহলে এই সমস্যা কেন হয়? সমস্যাটা কোথায় আসলে আছে? আচ্ছা, এই বিষয়টি কিন্তু আমার কাছে, আমি নিয়ে এটাকে আংশিক সত্য। আচ্ছা, আংশিক সত্য এই জন্য যে প্রথমটা হলো যে আমি যদি খুব জুনিয়র লেভেলের এমপ্লয়ীদের রিক্রুটমেন্টের প্রশ্ন আসে, জি। তাহলে ডেফিনেটলি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এসছেন তাদেরকে তাদের আপনি মধ্যে বিচার থেকে আমি দি বেস্ট আমার পছন্দ মতো আমি নিচ্ছি। আর আরেকটি হলো যে আমরা যে অর্গানাইজেশনে বা যে কোম্পানিতে আমরা দীর্ঘ 5 বছর 7 বছর 10 বছর ধরে চাকরি করে আসছি, সেখানে কি কোনো স্কিলস ডেভেলপমেন্ট হয়েছে কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। এবং আমাদের যেটা হয় যে যেহেতু ট্রেনিং আমাদের দেশে প্রশিক্ষণটা ঠিক ওইভাবে সব অর্গানাইজেশনকে দেওয়া হয় না, তখন যখন আমরা একটু সিনিয়র লেভেলের এমপ্লয়ি আমরা খুঁজি বা ইন্টারভিউ নেই, তখন ওই গ্যাপটা আমরা লক্ষ্য করছি। আচ্ছা, তার মানে হলো যে প্রশিক্ষণটা যদি সঠিকভাবে দেওয়া যেত, অন দি জব ট্রেনিং অর অফ দি জব ট্রেনিং যেটা হোক, রিলেটেড টু দি বিজনেস, তাহলে কিন্তু আমাদের এই গ্যাপটা সৃষ্টি হতো না এবং আমরা নিশ্চয়ই সেই সমস্ত ভালো ক্যান্ডিডেট আমরা পেতাম। ওইটা একটা সমস্যা আমি মনে করি। অ্যাবসলিউটলি। বিএসএইচআর এর পক্ষ থেকে আপনারা কি করছেন জি, জি, জি। এইচআর প্রফেশনালদের জন্য? আমি যদি বলি ট্রেনিং ফর দ্য ট্রেনার্স। জি জি, বিএসএইচআরএম এখন একটা অনেক বড় প্ল্যাটফর্ম। এটা একটা জাতীয় পর্যায়ের এবং আমি বলবো যে ইন্টারন্যাশনাল, আমি বলবো না আসলে, এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্ল্যাটফর্ম। এটা শুরু হয়েছে 2001 সালে
কিছু যারা এইচআর সিনিয়র এইচআর লিডার্স ওনারা এটা শুরু করেছে এবং উদ্দেশ্যটা ছিল যে দেশে একটা দক্ষ জনশক্তি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে একটা দক্ষ জনশক্তি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জনশক্তি গড়ে তোলা, এবং সেই লক্ষ্যকে কিন্তু সামনে রেখে অনেক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। সেটাই আমরা তার জানতে মধ্যে চাই। একটা আছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, জি। একটা ইম্পর্টেন্ট একটা সেকশন যেটার দায়িত্বে আমি বর্তমানে আছি। এর আগের থেকে এই কাজ শুরু হয়েছে, আমি বর্তমানে এটা দেখছি। তো আমরা মিনিমাম যেটা করছি যে মাসে 2টা ট্রেনিং আমরা করাই, এটা হলো নিড বেসড এবং যেটা বললাম যে ওই যেটা ফিউচার ডেভেলপমেন্টের জন্য। আমাদের এইখানে যারা ট্রেইনার তারা হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা বিভিন্ন অর্গানাইজেশনে বড় বড় পজিশনে আছে এবং একটা ভলান্টারি সার্ভিস তারা দিয়ে যাচ্ছেন। আমরা তাদের রিকোয়েস্ট করি, তারা আমাদের রিকোয়েস্ট শুনে, এবং যারা পার্টিসিপেন্ট তারাও বিভিন্ন এইচআর প্রফেশনালস প্লাস অন্যান্য প্রফেশনালসরাও এখানে এক ধরনের participate মতবিনিময়, এক করে। ধরনের নেটওয়ার্কিং এটা শুধু আপনারা করছেন। মেম্বারদের জন্যই না, যদিও পার্টিসিপেন্টরা মূলত মেম্বার, বাট মেম্বার যারা ছাড়াও না তারা শুনতে পারেন। তারা এখানে আসে। ধন্যবাদ এবং জনাব ট্রেনিং মান্নান। ছাড়াও আমরা কিন্তু এই যে এইচআর ডেভেলপমেন্টের জন্য জি। অনেক কাজ করে যাচ্ছি। তার মধ্যে হলো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই যে বেস্ট প্র্যাকটিস যে শেয়ার Absolutely. উইদিন দি কান্ট্রি এবং ইন্টারন্যাশনালি, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি যেখানে সেটা, বিশ্বের absolutely. বিভিন্ন দেশের রিসোর্স পারসন আসতেছে, আমাদের দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল। ধন্যবাদ জনাব মান্নান, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব উলফাত হোসেন। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বেস্ট প্র্যাকটিসের কথা জনাব মান্নান বলছিলেন। বেস্ট প্র্যাকটিস যদি আমি বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশে আমরা প্রায় বলি যে ঠিক আছে আমাদের অনেক কিছু ভালো নয়, কিন্তু আমরা আমাদের দেশে একেবারে যে খারাপ কিছু তাই নয়। আমাদের দেশে প্রাইভেট সেক্টর বিশাল একটি বাংলাদেশের ইকোনমিতে বড় গুরুত্ব রাখছে, এবং এখানেও যা আমি যদি বলি যে বেস্ট প্র্যাকটিস আছে, বেশ কিছু আছে। সেই হিসাবে বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করে, এখানে 100 বছর পুরনো মাল্টিন্যাশনাল দেশ আছে। সেই প্রশিক্ষণগুলো আসলে জাতীয় কোম্পানিগুলোর মধ্যে এসছে আর কি। এই 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 বেস্ট প্র্যাকটিসটা আসলে আমরা কিভাবে আমরা ট্রান্সফার করতে পারছি বাংলাদেশে, যদি মাল্টিন্যাশনাল থেকে ন্যাশনাল কোম্পানিতে আসছে? ভেরি গুড কোশ্চেন। জি, যে বেস্ট প্র্যাকটিসটা কিন্তু আপনার সময়ের উপরে নির্ভর করছে, এবং সময় যত এগিয়ে যাবে ততই আপনার বেস্ট প্র্যাকটিসের ওই কাট অফ লাইন থেকে আপনি নেক্সট উন্নতি ধাপে আপনি যাবেন, Right. উন্নতি ধাপে আপনি Right. যাবেন। এখন বেস্ট প্র্যাকটিস বলতে আমরা কি বুঝি? আমরা যেটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা আপনি বললেন, জি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তাদের বেস্ট প্র্যাকটিসের প্রথমটি হলো যে তারা একটু প্রো এমপ্লয়ি প্রোগ্রামস হাতে নেয়। আচ্ছা। আর আমাদের দেশে দেশীয় যে কোম্পানিগুলো- দেশীয় আমাদের যে কোম্পানিগুলো আছে তাদের অনেকে, আমি বলবো সবাই না, অনেকে আছে খুব ভালো ভালো, এখন অনেকেই অনেকেই ভালো করছে। এগিয়ে আসছেন এখন সামনের দিকে, তারা প্রো এমপ্লয়ি প্রোগ্রামস হাতে নিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রো এমপ্লয়ি প্রোগ্রামস তারা হাতে নেয়নি, এবং এমপ্লয়িরা কিন্তু আপনার মোটিভেশন লেভেলটা ধরে রাখার জন্য যেটি সবচেয়ে বড় কাজ করে তার একটি হলো এই প্রো এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড রিমুনারেশনটা আপনি কেমন দিচ্ছেন, এবং সেটা এটা নিশ্চয়ই অন্য কোম্পানির মধ্যে রেপ্লিকেট হচ্ছে, আপনি বলতে এবং পারছেন। সেটা এই জিনিসগুলো অন্যান্য কোম্পানিতে রেপ্লিকেট করছে। তার কারণ একটু আমি বলিনি, আমাদের হাতে সেটা সময় হলো- একদম নেই। আমাদের শেষ করতে ট্রেনিংটা হবে। করাতে হবে, কিন্তু আপনার পে বেনিফিট Absolutely, এবং সেটা নিশ্চিত করতে হবে। কালচার জি, এটা যদি স্ট্যান্ডার্ড না হয়, তাহলে শুধু কাজ ট্রেনিং হবে করে না। জনাব রেজাল্ট জনাব পাবেন মান্নান, না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব উলফাত হোসেন, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে আমাদের। আপনাকেও জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।